প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাত ছেড়ে ডক্টর ইউনূস আশ্রয় নিলেন বিএনপিতে। এটা কেন ঘটল? গত কিছুদিন আগেও জাপান সফরে যখন আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন, তখনও তিনি বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়। তো একটি দল বলতে তখন বিএনপি কে বোঝানো হয়েছিল। এখানে বিএনপিকে কিন্তু সরকার একটা সাইডে ফেলে দিয়েছিল এবং দীর্ঘ সময় তিনি জামাত এবং এনসিপি কে খুব কাছে রেখে দেশটা শাসন করা শুরু করে দিয়েছে। এর মধ্যে বিএনপি সরকারকে বেশ কিছু চাপে ফেলে দিয়েছিল। যখন মনে হয়েছিল বিএনপির যে সরকার মনে হয় এনসিপি ও জামাতকে নিয়ে একটা প্ল্যান শুরু করে দিয়েছেন বা একটা মাস্টার প্ল্যান তৈরি করছেন, যেটা দিয়ে তারা বিএনপি কে পাশে রেখে জামাত এবং এনসিপি কে দিয়ে বা ইসলামিস্ট আরো কিছু দলকে নিয়ে একটা সরকার গঠন করে ফেলতে পারেন। পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। আপনারা দেখবেন এই প্রশাসনের বিভিন্ন স্তরে প্রচুর পরিমাণ জামাতের লোককে নিয়োগ দেওয়া হয়েছে, এনসিবির সাজেশনে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। এই সুযোগে কিন্তু অনেক নিয়োগ বাণিজ্য হয়ে গেছে। পদ পদায়নের ক্ষেত্রেও ঠিক সেম ঘটনাগুলো ঘটেছে। এখানে কিন্তু বিএনপির লোকও পদায়িত হয়েছেন, এটাও ঠিক। কিন্তু ধীরে ধীরে কমানো শুরু হয়েছিল, যে বিএনপি কমিয়ে সেখানে জামাতের একটা সেট আপ দেওয়া। তো বিএনপি বিষয়টাকে খুব সহজভাবে নেয়নি। এর মধ্যে আপনারা দেখবেন যে এই ঢাকা দক্ষিণের যে মেয়র ইশরাক হোসেন, তাকে শপথ পড়ানো হচ্ছিল না, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, সরকার বারবার সেটাকে ডাইভার্ট করে দিচ্ছিল। এটা নিয়ে ইশরাক এবং তার সমর্থকরা সরকারকে বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলনে চলে গেছে, সেটাতে বিএনপির সাপোর্ট ছিল। এরপরে নির্বাচনের তারিখ নিয়ে যখন তিনি এই রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন এবং সেটা যখন তিনি বললেন যে আগামী এপ্রিলের দিকে নির্বাচনের আহ, একটা সম্ভাবনা তিনি দেখছেন বা ওই সময় নির্বাচন হতে পারে, এটা নিয়ে বিএনপি কিন্তু সেটাতে প্রতিবাদ জানিয়েছে। তারা চেয়েছে ডিসেম্বর নির্বাচন। তো এটা স্বয়ং তারেক জিয়াও বলেছেন বারবার যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন, এবং জোর দিয়া বারবার তিনি সেটা তার বক্তৃতায় তিনি বলেছেন। তো কথা হচ্ছে, এই যে ডিসেম্বরের আলটিমেটাম যখন বিএনপি দেয়, তখন কিন্তু ডক্টর ইউনূস খুব ভয় পেয়ে গেছে যে যদি বিএনপির কথা না শুনি, বিএনপি যদি মাঠে নামে, এবং নামবে তো, যদি ডিসেম্বরের এই নির্বাচনটা বিএনপি আলটিমেটাম দেয়, তাহলে বিএনপি তারও অনেক আগেই রাস্তায় নেমে যাবে এবং সরকার ডিসেম্বরের আগেই ভাগতে হবে। তো সব মিলিয়ে সরকার প্রচন্ড চাপে পড়েছে। তারপর সরকার চিন্তা করলো, না, এখানে জামাত বা এনসিপি এরা আমাকে রক্ষা করতে পারবে না, আমি বিএনপির সাথে দেখা করব। তখন তিনি এই বিএনপির লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সম্ভাব্য একটি সম্ভাব্য নির্বাচনী তারিখ ঠিক করে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখের মতো এরকম যাচ্ছে, এটা ফিক্সড নয়, এটা সম্ভাবনা আছে। কখন সম্ভব হবে? যদি সংস্কারটা ঠিকঠাক মতো করা যায়, যদি বিচার প্রক্রিয়া যেটা নিয়ে ওনারা আগাচ্ছেন সেটা যদি ওনারা করতে পারেন, তখন ফেব্রুয়ারির 12 তারিখে বা তার আগে পরে একটা নির্বাচন হতে পারে। এটা ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। এই যে মিটিং করার পর তারা একটা যৌথ বিবৃতি দিয়ে সেটা আবার প্রকাশও করেছে। এইখানে এসে সমস্যাটা তৈরি হয়ে গেছে জামাত এবং এনসিপির মধ্যে। তারা কিন্তু এটাকে ভালো চোখে দেখেননি। তাদের বক্তৃতা বিবৃতি সাময়িক সময়ের আপনারা দেখবেন যে এটাতে তারা কিন্তু খুবই নাখোশ। যে একটা দলের সাথে মিটিং করে যৌথ বিবৃতি দেওয়া, এটাতে তারা কোনোভাবে বিষয়টাকে সহজভাবে নেয়নি। তারা ভাবতেছে ক্ষমতা কি আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এই যে কেন তারা নেয়নি, দেখেন, তারা তো ভোট করলে ক্ষমতায়, যদি ভোট হয়
তাহলে জামাত এনসিপি ভাই কি পাবে, কয়টা সিট পাবে? জামাত কয়টা পাবে আর এনসিপি তো পাবেই না, সম্ভাবনা নাই। তো তারা এই সময়ে, এই যে গত 9-10 মাস তারা কিন্তু ক্ষমতার স্বাদ ভোগ করতেছে। এই যে ক্ষমতার স্বাদ, এটা ফুরিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর স্বাদটা কই? তারা টাকা কামাই করছেন, তারা উম, এই নিয়োগ বাণিজ্য করছেন, তারা পদ বাণিজ্য করছেন, নানাভাবে এই তারা পয়সা কামাই করতেছেন। এবং পুলিশ তাদের কথা শুনে, ডিসি তাদের কথা শুনে, এসপি তাদের কথা শুনে, সচিব তাদের কথা শুনে, সরকার তাদের কথা শুনে, ডক্টর ইউনূস তাদেরকে ডাকলে তারা ওইখানে গিয়ে বসে একটা সম্মানিত হয়, বুঝেন না? এই যে ক্ষমতার স্বাদ, এটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই ভয়ে তারা এটাকে দীর্ঘায়িত করার একটা চিন্তা তাদের মাথায় কিন্তু ছিল, এবং তারা সরকারকে ওইভাবেই নিয়ে যাচ্ছিল। এটা বিএনপি ধরে ফেলেছে, যার কারণে বিএনপি চাপের উপর রাখছে যে নো, আমরা আর মেনে নেব না এ নির্বাচন না। এইটা এখন এনসিপি কি করবে? খুব এটা যদি এইভাবে মানে স্থিতি অবস্থা থাকে, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যেতে পারে, খুবই সম্ভাবনা। এখন জামাত বিএনপির হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে, তারা কি করবে এখন? তাদের যে এই যে ক্ষমতার স্বাদ ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারাও কিছু হয়তো করতে পারে। আমি বলি তারা কি করতে পারে, তারা মব লিঞ্চিং বাড়িয়ে দিতে পারে, বিচারহীনতা, ওই যে রাস্তা রাস্তায় ধরে মানুষ পেটানো, এই করা সেই করা, ভাঙচুর, মানে নৈরাজ্য যেটা, এটার পরিমাণ তারা বাড়িয়ে দিতে পারে। কেন বাড়াবে? তারা বুঝাতে চাইবে যে আমাদের অনেক শক্তি আছে, আমাদের অনেক লোকবল আছে, উম, আমাদের কথা শুনতে হবে। শুধু তাই নয়, এই ধরনের পরিস্থিতি দেশের ভিতর তৈরি করতে পারলে নির্বাচনে একটা অনিশ্চয়তা দেখা দেয়, এবং দেখা দিবেই, এটাই স্বাভাবিক। এবং তারা এই পদ্ধতিতে নির্বাচনকে দীর্ঘায়িত করার বা অনিশ্চয়তায় ফেলে দেওয়ার জন্য তারা কিন্তু একটা এই ঝামেলা শুরু করে দিবে, ধীরে ধীরে করবে, এটা নিশ্চিত থাকেন। আরেকটা কথা বলি, এটা করলে আরেকটা লাভ তাদের আছে, সেটা হচ্ছে সরকার একটু চাপে ফেলতে পারবে। নির্বাচন অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে দেখলে বিএনপি একটু নমনীয় হতে পারে, এতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কয়েকটা সিট তারা বাগিয়ে নিতে পারে। বিএনপির সাথে আলোচনা করে সরকার, এবং সরকারকে সেখানে তারা দুতিয়ালির মধ্যে ফেলে দিবে যে আপনি ওদের সাথে কথা বলেন, আমাদেরকে এই পরিমাণ সিট দিতে হবে। এখানে হয়তো জামাতকে কিছু সিট দিল, 30-40টা, এনসিপি কে হয়তো 5-10টা সিট দিল। এরকম একটা ভাগাভাগি পাওয়ার জন্য তারা কিন্তু ঝামেলা শুরু করে দিবে। এটা না করলে তারা কিন্তু সিট পাবে না। এবং নিট এন্ড ক্লিন যদি সুন্দর ভোট হয়, জামাত 3 সিট পাবে, এনসিপি 1 সিটও পাবে না, আর কেউ পাবে না। বাকি 297 সিটই নিয়ে যাবে বিএনপি। তো সব মিলিয়ে উম, বর্তমানে যে পরিস্থিতি, সেটা হচ্ছে জামাত এবং এনসিপি কিন্তু খুব ভালো পজিশনে নেই, তাদের আশায় ঘুরে বালি। যাই হোক, যদি সিট ভাগাভাগি হয়, সবাই সমঝোতায় থাকে, তাহলে হয়তো আগামী ফেব্রুয়ারিতে একটা একতরফা নির্বাচন হয়ে যেতে পারে। একতরফা কেন বলছি সেটা বলি, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। একতরফা এই কারণে যে এই নির্বাচনে আওয়ামী লীগ তো অংশগ্রহণ করছে না, বা করার সুযোগ ওরা দিচ্ছে না। ইভেন জাতীয় পার্টিও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, সম্ভাবনা ঠিক সেই রকমই। তাহলে কি দাঁড়ালো? শুধু কারা ভোট করবে? ওই যে বিএনপির যে জোটের লোকেরা, দলগুলো আগে যেটা বিএনপির কত 18 দলীয় জোটে যারা ছিল, ওরা থাকবে, শুধু ওরাই ভোট করবে। এখানে অন্য কোনো আর বাড়তি 2-1টা দল নতুন করে তৈরি হয়েছে, যেমন আপনি গণ অধিকার পরিষদ বা কি বলে এনসিপি, এই এই নতুন 2-1টা দল গঠিত হয়েছে, যে এরা যুক্ত হবে। তো এরাও কিন্তু ওই ভাগাভাগির অংশ হিসেবে থাকবে, মানে একজোট, তাদের মধ্যে ভাগাভাগি হবে। তার নির্বাচনটা কি হলো? একতরফা হলো না? হ্যাঁ, একতরফা একটা নির্বাচন। তো বিষয়টা কি হলো? বিগত সরকারের মডেলে নির্বাচন হবে, সরকার গঠিত হবে, ঠিক সেম মডেল। তাহলে এই যে এতদিন আমাদেরকে যে বলা হলো সংস্কার হবে, দেশে গণতন্ত্র উদ্ধার করেছি, এই করেছি সেই করেছি, মানবাধিকার ফিরে এসেছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে, ভাই এগুলো সবই বুলি। এই যে যারা বলছে, এই যে কত কত ডক্টরেট ডিগ্রিধারী, কত বড় বড় শিক্ষিত লোকগুলা, সব বাটপা, সব বাটপা।
এই তারাই কিন্তু এই মডেলটা তৈরি করে দিচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ তো ছিল, অন্যায় ভাবে ছিল, তখন আওয়ামী লীগ অন্যায়, এখন ওনারা ওই অন্যায় ভাবেই থাকবেন, কিন্তু এটা ন্যায় হয়ে যাবে। বিষয় হচ্ছে আমাদের, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমাদের কপালে সবসময় এই দুঃখটা থাকে যে এই দেশের সুন্দর পরিবেশে নির্বাচন হয় না, সুন্দর পরিবেশ আর ফিরে আসবে না। আমাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, তাদের মধ্যেও টাউটের পরিমাণ বেশি। সব ওই যে কয় না, খুব খারাপ ভাষায় বলে সব শালারা বাটপার, এরকম স্লোগান দিতে দেখছি অনেককে। যাই হোক, মূলত সংস্কারের নামে গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আল্লাহ হাফেজ।